পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বান্দরবানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধস এবং সড়ক তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বান্দরবান এবং কক্সবাজারের নিচু এলাকায় এখনও জলমগ্ন লাখো মানুষ। বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বান্দরবানের একাধিক এলাকা তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আটকা পড়েছে দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। আমার বাসা পানির নিচে বন্দি। আমি বাসার থেকে কোনো একটা মাল বাই করতে পারি নাই। ছাত্রী এগুলো তোমরা এগুলো আর বেশি স্কুলের মাদ্রাসা বিভিন্ন যাতায়াত মানুষ ইয়ানি চালাবে জ্বর বৃষ্টি হলে কোনো আতঙ্ক। সম্ভাব্য পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন জেলার ৭ উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খুলেছে। ইতিমধ্যে প্রায় ৪,০০০ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখন পর্যন্ত আমাদের আশ্রয়কেন্দ্রে কোনো ধরনের ত্রাণের ঘাটতি হয়নি। যেখানে কিছু আর্থিক সহযোগিতা দরকার সেটাও আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে রেখেছি। এবং আমাদের আরেকটি লক্ষ্য হলো যে এই দুর্যোগ পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রে কোন এলাকায় কী ধরনের সহযোগিতা প্রয়োজন আমি সেটা ফাইন্ড আউট করবার চেষ্টা করছি। এবং যথাযথ সরকারি সহায়তা বা স্থানীয় পর্যায়ে যদি সহায়তা আমরা সংগ্রহ করতে পারি তাহলে সেটাই ইনশাল্লাহ আমরা ওভারকাম করে ফেলব। রাঙামাটির বিস্তীর্ণ এলাকার নিচু এলাকা এখনও বন্যা কবলিত। বহু মানুষ পানিবন্দী অবস্থায় আছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানি ও খাবার সংকট। কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখন ১,৫০,৬৬২ জন। এর মধ্যে ৬৪৮টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১৪,০৬১ জন। আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া দুর্গতদের শুকনো খাবার সহ জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। শুধু গত বাড়ির বাড়ি দুঃখিন বাড়ির বাস খাইনো বাড়ি ঠিকভাবে আর দুঃখ লান অথবা আজ বন্য ধরে পানি আর এখন কি করতে পারি। প্রচুর কষ্ট পাই জিনিসপাতি লইরে পানির অগত্যে দিদিন এখনো সাপ বাড়ে। এখন এই অবস্থা থানা ফিনা লইরে বেশি কষ্ট আছি, পয়েন্ট লইরে বেশি কষ্ট আছি। কলেজের চারপাশে পানি উঠছে, বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে। এর মূলত কারণ হচ্ছে নদীগুলো খনন করে নাই। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের খোটাখালী ছড়ায় প্রবল স্রোতের কারণে সড়ক যোগাযোগ অচল হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় কয়েকজন ব্যক্তি কোমর সমান পানিতে প্রবল স্রোতের মধ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা কাঁধে তুলে ছড়া পার করছেন। চট্টগ্রামের ফটিকছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। ঘরবন্দী হয়ে পড়েছে বহু মানুষজন। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। আল ইমরান, ৭১। বান্দরবানে বৃষ্টিপাত কিছুটা কমলেও পাহাড়ি ঢলে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বাড়ায় জেলার বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, বান্দরবানের বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন সেটা জানাবেন এবং সেই সাথে একটু জানাবেন যে বান্দরবানের সড়ক যোগাযোগ সারা দেশের সাথে প্রায় বিচ্ছিন্ন, সেই ব্যাপারে সবশেষ কী তথ্য রয়েছে? জি নুসরাত, আপনি যেমনটা বলেছেন বান্দরবানের বন্যার পরিস্থিতি কিন্তু ভয়াবহ অবস্থায় সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু গত দুই দিন ধরে কিন্তু বিদ্যুৎ নেই। এখানে কিন্তু নেটওয়ার্কের সমস্যা হয়েছে। যে রবি গ্রামীণ যে নেটওয়ার্কগুলো আছে এখানে, এই নেটওয়ার্কগুলো কিন্তু এখন বর্তমানে নেই বললেই চলে। আর এখানে কিন্তু বিদ্যুতের আমাদের যে মেন সাব স্টেশন যেটা রয়েছে, সাব স্টেশন থেকে পানির নিচে তলিয়ে গেছে আর দুপুর প্রায় 2টার দিক থেকে। বলতে গেলে প্রথমে 7-8 দিন ধরে নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবাহিত হলো, কিন্তু এখন মূল শহরে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করছে। উঁচু যে জায়গাগুলো আছে, উঁচু জায়গাগুলোতে হয়ে গেছে। বাস স্টেশন, বান্দরবান যে কেন্দ্রীয় বাস স্টেশন আছে, বাস স্টেশন পানির নিচে তলিয়ে গেছে এবং এসপি বাংলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে দুপুর থেকে। এবং এখানে যে মেন সড়ক যেটা আছে বান্দরবানের যে টাউন, যে হিলবার্ট এলাকার পুরো সড়কেই ডুবে গেছে। ওই এলাকাটা পুরোই এখন পানির নিচে তলিয়ে অবস্থা আছে।
বিশেষ করে এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা যে সারা বাংলাদেশের সাথে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা, মেইন সড়ক কেরানীহাট দোহাজারি আপনার এই যে বাজালিয়া এলাকায় পানির নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু এখানে কিন্তু কোনো যান চলাচল করতে পারছে না, যার কারণে বিভিন্ন স্থানে কিন্তু এখানে পণ্যবাহী মালামাল হতে ধরে আপনার এই যে বাস এগুলো কিন্তু আটকে আছে, যার কারণে এখানে কিন্তু বন্যার সাথে সাথে কিন্তু আপনার এই নিত্য পণ্যের দামও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সংকট দেখা দিচ্ছে। আর বন্যা পরিস্থিতির কারণে বান্দরবনে কিন্তু প্রায় সন্ধ্যা আগে প্রায় 60,000-এর মতো মানুষ পানিবন্দী অবস্থা পড়ে গেছে। যে আশ্রয়কেন্দ্র 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, 220টি আশ্রয়কেন্দ্র প্রায় 5,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে। আর অন্য যারা পানিবন্দী আসলে এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা একমাত্র নৌকা, অনেক জায়গায় কিন্তু নৌকোই নাই, কিন্তু তার কারণে কিন্তু ওইখান থেকে ওরা আশ্রয় নিতে আসতে পারছে ওরা। জহির, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে বিস্তারিত নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জানবো। দর্শক, বান্দরবানের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জহির রায়হান। আমরা এবার একটু কক্সবাজারের পরিস্থিতি জানতে চাই। কক্সবাজারের বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, তার কাছ থেকে সেখানকার বিস্তারিত একটু জেনে নেব। মোহন, দুর্গত যেসব এলাকা রয়েছে সেসব জায়গায় কি ত্রাণ সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, আপনি সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন, সে বিষয়ে ভুক্তভোগী যারা আছেন তারা কি বলছেন এবং প্রশাসন কি বলছে, এবং বন্যার সবশেষ অবস্থা কি সেটাও যদি বলেন। ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে না, একেবারেই পৌঁছাচ্ছে না। আপনার যে কক্সবাজার সহ বান্দরবনের অনেক এলাকায় তো আমরা গেল কয়েকদিন যাবত যাচ্ছি। আজকে কক্সবাজারে পেকুয়াতে গিয়েছি এবং দুর্গম এলাকা থেকে শুরু করে যেই সব জায়গায় পানি বেশি হয়েছে বা পানি জমা আছে সেসব জায়গায় ত্রাণ পৌঁছচ্ছে না। আমরা এরকম অনেক ভুক্তভোগী পেয়েছি যারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এইখানে পর্যাপ্ত ত্রাণ দূরের কথা, বিন্দুমাত্র ত্রাণও পৌঁছাচ্ছে না এবং কিছু ক্ষেত্রে ত্রাণের অপ্রতুলতা দেখেছি। আবার বিপরীতে আরেকটা চিত্র আমরা দেখেছি, ত্রাণ দিতেও আমরা দেখেছি, যেরকম আজকে পেকুয়াতে আমরা দেখলাম সরকারি পর্যায়ে ত্রাণ দেওয়া হয়েছে, সরকারি পর্যায়ের পাশাপাশি বেসরকারিভাবেও ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে তারা চেষ্টা করছেন পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভিন্ন কথা বলা হচ্ছে। প্রশাসন বলছেন যে অনেক ত্রাণের যে পরিমাণ সেটা অনেক বেশি সরকার থেকে দেওয়া হচ্ছে এবং তারা চেষ্টা করছেন দেওয়ার জন্য যারা ভুক্তভোগী জনগণ রয়েছে, কিন্তু জনগণের কাছ থেকে আমরা শুনছি যে আসলে ত্রাণ তারা ওভাবে পাচ্ছে না। কিছু ক্ষেত্রে যে আমি যেমনটা বলছিলাম যে কিছু দুর্গম এলাকায় ত্রাণ একেবারেই পৌঁছচ্ছে না, ফলে এই যে দুই পক্ষের মধ্যে যে পরস্পর বিরোধী বক্তব্য, সেই বক্তব্য থেকে এক ধরনের কনফিউশন আসলে সৃষ্টি হয়। যদিও আপনার প্রশাসন বলে থাকে যে তারা দিচ্ছেন, তো আমরা আসলে সরেজমিনে দেখতে পাচ্ছি যে কিছু ক্ষেত্রে ত্রাণ পৌঁছচ্ছে না, ফলে এই দাবিটি জোরদার হচ্ছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই কক্সবাজারে সকাল থেকে বৃষ্টি হলেও দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থেমেছিল, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছিল। সন্ধ্যার পর কিন্তু আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, ফলে এই যে উন্নতির একটা বিষয় দেখা যাচ্ছিল যে বন্যা পরিস্থিতির, সেই বিষয়টা আবারও আশঙ্কার মধ্যে আছে, যেহেতু গত 6 থেকে 7 দিনের মতো আসলে মানুষ পানিবন্দী, খাবার পাচ্ছেন না, ঔষধ পাচ্ছেন না, সুপেয় পানি পাচ্ছেন না, তাদের তো এক ধরনের জনভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, এক ধরনের মানবিক সংকট বিপর্যয় দেখা দিচ্ছে। সেই জায়গায় সরকারের উচ্চ পর্যায়ে মোহন, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, আপনি সেখানে আছেন, আশ্রয় কেন্দ্রগুলোতেও নিশ্চয়ই আপনি গিয়েছেন, সেখানকার পরিস্থিতি আপনি কি দেখেছেন সেটা যদি একটু বলেন। এবং এই যে ত্রাণ নিয়ে এক ধরনের দুই রকমের কথা শোনা যাচ্ছে, সেটা নিয়ে আসলে প্রশাসনের বক্তব্য কি? নুসরাত, আশ্রয়কেন্দ্রের কথা শুরুতে বলে আজকে আমরা কক্সবাজার জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, মিস্টার আব্দুল মান্নান। তিনি বলছিলেন যে 6 শতাধিকের বেশি আশ্রয়কেন্দ্র কক্সবাজারে তারা চালু করেছে, কিন্তু মাত্র 25 থেকে 26টিতে আসলে সেখানে ভুক্তভোগী বা যারা পানিতে আটকা মানুষ তারা উঠেছেন। তাহলে সংখ্যাটা বোঝা যাচ্ছে যে প্রায় 6 শতাধিকের উপরে, মানে 660-এর উপরে আশ্রয়কেন্দ্রের মধ্যে 25 থেকে 26টিতে উঠেছে, মানে 640-এর উপরে আশ্রয়কেন্দ্র ফাঁকাই রয়ে গেছে। ফলে আমরা বলতেই পারি যে লাখো মানুষ যে পানিবন্দী, সেই জায়গায় খুব অল্প সংখ্যক মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছে এবং যারা গিয়েছেন সেখানেও অভিযোগ রয়েছে, বিশেষ করে খাবার দাবার পাচ্ছেন, কিন্তু আপনি জানেন যে হাইজেনিকের বিষয়টা এখানে উঠে এসছে বারবার, যেহেতু এখানে পানি সমস্যা, পানি থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে আসলে কলেরা, ডায়রিয়ার মতো অসুখের সৃষ্টি হয়, ফলে তাদের এই অভিযোগটা রয়েছে। এবং ত্রাণের বিষয়ে যে প্রশাসন বলছে, প্রশাসন দাবি করছে তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডিজাস্টার মিনিস্ট্রি যেটা রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা, সেখান থেকে তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে। তারা চেষ্টা করছেন ডোর টু ডোর, অর্থাৎ ঘরে ঘরে তারা ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু জনগণের বক্তব্য একদমই ভিন্ন। নুসরাত। মোহন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, তার কাছ থেকে সেখানকার চিত্র আমরা জানছিলাম।
রাঙামাটিতে বন্যার পানি কমলেও বানভাসী মানুষের দুর্ভোগ কাটেনি। হাজারো মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত সড়ক, ঘরবাড়ি আর অনিশ্চয়তার মধ্যে তাদের দিন কাটছে। রাঙামাটি থেকে জানাচ্ছেন সবুজ মাহমুদ, ছবি তুলেছেন শৈশব বর্মন এবং মোবারক হোসেন শুভ। রাঙামাটির বাঘাইঘাটে এক বরের বিয়ের গেট সহ সব আয়োজন প্রস্তুত ছিল, কিন্তু বিধি বাম, বন্যায় ভেস্তে গেছে সব, পিছিয়ে গেছে বিয়ের তারিখ। আমার ছোট ভাইয়ের এই বিয়ের অনুষ্ঠান ছিল। এই বন্যার কারণে আমরা তো প্রায় এক সপ্তাহ যাবত পানির নিচে আছি। আপনার গেটের পর্যন্ত পানি উঠে গেছে, 10 ফিটের উপরে পানি উঠে গেছে। অনেকদিন প্রায় এক সপ্তাহ যাবত বাঘাইঘাটের মানুষ পানিবন্দি জীবনযাপন করছে। আপনার ঠিকমতো গাড়ি ঘোড়া আসতে পারতেছে না। এমন বন্যায় কি আর বিয়ে সম্পন্ন করা যায়? দুদিন আগে এই এলাকার বন্যার চিত্রটা ছিল এমন। বাঘাইঘাট বাজার কলোনির রমজান আলীর বাড়ি। বন্যার পানি নেমে গেলেও বাড়ি বসবাসের অনুপযোগী হওয়ায় এই গ্রামের অনেক পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে। খাট পালং যা আছে সবকিছু তোমার আমরা কিছু করতে পারি না, তো শুধু আমরা গায়ের কাপড় নিয়ে গেছি, আর কিছুই না। বর্তমানে আমরা এই অবস্থার মধ্যে আসছি। যখন আপনারা কোথায় ছিলেন? তখন আমরা ঘুমাইছিলাম, মানে সকাল সকাল পানিটা ঢুকছে। আমরা তো বলতে পারি না যে এরকম ভাবে পানিটা বাড়বে। আমরা পানি দেখছি আমরা বহুত নিচে, হঠাৎ করে পানি বেড়ে গেছে। তো শুধু আমরা না, আমাদের এলাকা যা আছে সবাই ক্ষতিগ্রস্ত। অনেকজনে আমরা তো কিছু করতে পারি না, আমাদের এলাকার মধ্যে অনেকজনে কিছু করতে পারে না। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কা আছে। রাঙামাটিতে এখনো কয়েক হাজার পরিবার পানিবন্দী। স্থানীয়রা চান স্থায়ী সমাধান। এই রোডে প্রায় 10 ফুটের উপরে পানি উঠছে, বাড়ির সালার গোড়া গোড়া পানি উঠছে, প্রায় 200 ঘরের উপরে হবে। হয়তো কাজের মান কতটুকু ভালো মন্দ সেটা আমি হয়তো ক্লিয়ার না বুঝলেও অন্তত এই বর্ষার পরে শীতকালে ওইটা মেরামত করা ওইভাবে দেখা যায়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যায় 3 পার্বত্য জেলায় প্রায় 35,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে অন্তত 9 জন। 4 শতাধিক আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 11,000 মানুষ। এবারও পানি এতটুকু পর্যন্ত উঠছিল। তো আমি এখান থেকে সাঁতার কেটে একদিন প্রথম দিন যাওয়ার সময় যে পা কেটে ফেলেছি, এরপরে নৌকাতে যাতায়াত করতে হয়েছে। তো পানিতে যখন সবার, আমার তো একটু উপরতলা, এবার আমি 2 তলা কুস্তিতে কাট দিয়ে, যার কারণে আমি এখানে থাকতে পারছি। আর এলাকায় যা আছে সবাই মনে করেন যে একবার চালের উপর পানি উঠে গেছে, যার কারণে এরা আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এরা কেউ এখন আসেনি। রাত্রেবেলা আমি এখানে একাই থাকি এই পুরো এলাকার মধ্যে। দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। তবে অনেকে ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন। এখনো কোনো ত্রাণ পাইনি আমরা সরকারিভাবে। এমনি উপজেলা নির্বাহী অফিসার থেকে 8 তারিখে বেলা 2টা বাজে আমরা কিছু সামান্য একটু ত্রাণ পাইছি, শুধু এক টাইম খাওয়ার জন্য এরকম একটা ত্রাণ পাইছিলাম। বাবা কথা কি, আমাকে এই রাস্তাটা দিয়া আটতে পানি আইলে একার বেকাবো হইয়া যায়, আমরা একার প্রতিবন্ধীর মতন হইয়া যায়। আমাকে আড়াউডা কোনো কিছু করতে পারি না। মারিশা দীঘিনালা সড়কের 3 কিলো নামক স্থানে রাস্তা ধসে পড়ায় বাঘাইছড়ির সাথে যোগাযোগ ব্যাহত হয়েছে। কেউর কাছে টাকা পয়সা নাই, কেউ মনে করেন বাচ্চাকে ঠিক মতো খানা দিতে পারতেছে না, নিজেরাও খাইতে পারতেছি না। হোটেল থেকে কিনা খাওয়া তো সম্ভব না। কষ্টে আছি, না খেয়ে আছে, কিছু আনতে পারি না, সব পানির নিচে অনেক কষ্ট চলতেছে। বাচ্চারা খানলেও দিতে পারতেছে, খাবার নিজেরও খানে, এখন আমরা অনেক কিছু খাইনি। তো ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামত করার উদ্যোগ নেবার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাঙামাটিতে অনেক এলাকায় পানি নামতে শুরু করলেও দুর্ভোগ এখনো কাটেনি। অনেক পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে, তাদের বাড়িঘর এখনো বসবাসের অনুপযোগী। সেই সাথে অব্যাহত বৃষ্টির ফলে নতুন করে পাহাড় ধস এবং প্লাবনের আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় স্থানীয়দের দাবি দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। সবুজ মাহমুদ, 71, রাঙামাটি। মাত্র অতিরিক্ত বৃষ্টিতে নদী এবং খাল ভরাটের কারণে ভয়াবহ বন্যার কবলে কক্সবাজার। আজ বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। চকরিয়া, পেকুয়া সহ জেলার বন্যা দুর্গত এলাকায় সীমিত পরিসরে চলছে ত্রাণ কার্যক্রম, জানিয়ে পরস্পর বিরোধী কথা বলছেন প্রশাসন এবং ভুক্তভোগীরা। কক্সবাজার থেকে জানাচ্ছেন মোহন ইসলাম, ছবি তুলেছেন সানজিল অন্তর এবং রাব্বি শেখ। কক্সবাজারের পেকুয়া উপজেলার নন্দীরপাড়া গ্রাম। এখানকার হাজারো মানুষ আটকে পড়েছেন পানিতে। গেল 5 দিন ধরে ঘরবন্দি তারা। এই গ্রামের রিফাতুল ইসলামদের বাড়ি এটা। তাদের অবস্থাও সবার মতো, পরিবার নিয়ে আছেন খাবার ও পানির সংকটে। আরা কিছু না ভাই, আরা যে সদ দিল তুই আইকে থেকে না কিছু নয়। এখানে গত 7 তারিখ থেকে বৃষ্টির পানি আর বন্যার পানিতে আমরা আটকে আছি। আমাদের চারপাশে পানি, রাস্তাঘাট বন্ধ, গাড়ি চলাচল বন্ধ, মানুষের আসা যাওয়া বন্ধ, কোনো কিছু করতে পারতেছি না। আমরা একটু ঝামেলার মধ্যে আছি। নন্দীরপাড়ার বাকি বাসিন্দাদের অবস্থা রিফাতুলদের মতোই। গেল 5 দিন আগেও এই বাড়িটিতে বসবাস করতেন কেউ কেউ।
কিন্তু অকাল বন্যার কারণে তারা আজ এই বাড়িটিতে নেই, উঠেছেন কোনো একটি আশ্রয় কেন্দ্রে। তবে এই ঘরের বাসিন্দাদের মতো সবাই না, যেমন 5 দিন আগে পানিবন্দী থেকেও এই বাড়ির লোকজন যায়নি আশ্রয় কেন্দ্রে। আশ্রয় কেন্দ্র যাইছে, ওখানে পাশাপাশি যারা লোক আছে তারা মানে ওইটা একবার করে ফেলছে, আমাদের যাওয়া সম্ভব হয়েছে না ওখানে। শনিবার সকালের পর বৃষ্টি থেমেছে, তবুও পানির গতি আগের মতোই, তীব্রভাবে ঢুকছে লোকালয়ে। মাতামুহুরির যে পানিগুলো প্রবেশ করে সেগুলো বাহির হয় পশ্চিম দিকে, ওনারা পশ্চিম দিকে বেড়িবাঁধ বাঁধছে। আমরা অনুরোধ করছিলাম এই ঝুঁকিপূর্ণ অংশগুলো নির্মাণ করার জন্য, সংস্কার করার জন্য, কিন্তু তারা করেন নাই। তখনকার মন্ত্রী ছিলেন আমাদের যোগাযোগ প্রতিনিধি সালাউদ্দিন, আমাদের মাতামুহুরি নদীতে আমরা ব্লক দিয়ে স্থাপন করার কারণে আমাদের বেড়িবাঁধটা টেকসই হয়েছে। এখন আমরা এই বেড়িবাঁধটা টেকসই চাই, যাতে বাদশার নেতৃত্বে না হয়, সরাসরি মন্ত্রী মহোদয়ের গিয়া হয় আর কি। তবে সরকারি ও কিছু বেসরকারি সংস্থা তাদের ত্রাণ সহায়তা চালু রেখেছে। প্রচুর পানিবন্দী আমাদের প্রায় পেকুয়ার মধ্যে আছে 30 থেকে 40 হাজার পানিবন্দী রয়েছেন। আমরা তাদের প্রাথমিক দিক থেকে আমরা বেড়িবাঁধগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, আমরা যাতে ভাঙন নতুন করে সৃষ্টি না হয় সেজন্য আমরা চেষ্টা করেছি। এখন মন্ত্রী মহোদয়ের নির্দেশনা হচ্ছে যার যেভাবে যা আছে তা নিয়ে আমরা ত্রাণ নিয়ে মানুষের পাশে আগাচ্ছি। একই অবস্থা চকরিয়াতেও, রাস্তা ঘরবাড়ি সব ডুবে গেছে, জনভোগান্তির অন্ত নেই। এখানে 2-3 কিলো মতো পানি ডুবো, পুরো রাস্তায় পানি এতটুক পানি হাইটে আসছি। আমাদের এদিকে পানি হচ্ছে আজকে 5-6 দিন হয়ে গেছে, মানুষের ঘরের সাথে সাথে পানি হয়ে গেছে, মানুষের যাতায়াতে বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। জেলা প্রশাসক জানালেন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, আর পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাতে এই ভয়াবহ বন্যা। কক্সবাজার জেলার যে বন্যা আসলে এটা মূলত অতিবৃষ্টির কারণে। আপনারা জানেন যে কক্সবাজার জেলা যে পূর্ব বছরের যে ইতিহাস, সাধারণত 924 মিলিমিটার গড় বৃষ্টিপাত জুলাই মাসে, সেখানে গত শনিবার থেকে গত কালকে পর্যন্ত মাত্র 6 দিনে বলতে পারেন যে 700 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এই অতিরিক্ত বৃষ্টিপাত অর্থাৎ এক মাসে যে বৃষ্টিপাত ঘটে তার 80 ভাগের বেশি বৃষ্টি মাত্র 6 দিনে হয়েছে। স্বাভাবিকভাবে এটা নদ নদীর উপর একটি চাপ বেড়েছে। এর পাশাপাশি বান্দরবন থেকে মাতামুহুরি নদীর যে পানির ঢলটা এই নেমে আসার কারণে আমাদের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরি এই অঞ্চলটাতে অতিরিক্ত বেশি পানির লেভেলটা বেড়ে গেছে। আমরা 140 কিলোমিটার বাঁধ উঁচু করে দিব এবং প্রায় 21টা রেগুলেটর নতুন করে তৈরি করে নির্মাণ করব। এগুলো করা হলে তখন আর এই বন্যা পরিস্থিতি থাকবে না। পাশাপাশি যে এই খালটা আপনার যে ভোলা খালটা দেখছেন, এই ভোলা খালটা আমরা 20 কিলোমিটার খননের জন্য ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি। আগামী শুষ্ক মৌসুমে এটা খনন করা হবে। আগামী 24 ঘন্টা বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নত হবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। অতিরিক্ত বৃষ্টি, অপরিকল্পিত বাঁধ, নদী ও খাল দখলের জন্য এই ভোগান্তির শিকার হয়েছে কক্সবাজারবাসী। পরিবেশের ওপর তাদের যেহেতু হাত নেই, বৃষ্টি হতেই পারে, তবে সে পানি যেন গড়িয়ে বেরিয়ে যায় তার কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি তাদের। মোহন ইসলাম, 71, পেকুয়া, কক্সবাজার। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা কাটলেও 5টি উপজেলায় পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় প্রশাসনের সহযোগিতায় কাজ করছে সেনাবাহিনী। দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ এবং দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলেও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার কারণে সব এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। ডুবেছে সড়ক, ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে বীজতলা, মাছের ঘের। বৃষ্টি কমতে শুরু করলেও চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, ফটিকছড়ি উপজেলায় এখনও পানিবন্দী অবস্থায় আছেন প্রায় 5 লাখ মানুষ। ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় কেউ আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়, কেউ চলে গেছেন আশ্রয় কেন্দ্রে। পানি যাওয়ার কোনো একটা ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হবে। আর বাড়িঘর তো ডুবে গেছে, মানুষের রান্না বান্না করতে পারছে না, খেতেও পারছে না, সব ডুবে গেছে। চুলা বাড়িঘর সরে ওইখানে পানি হয়েছে, আড়ো পর্যন্ত খানা পিনা ওখানে বাসা দিয়ে খাচ্ছে, বাসা ভাড়া নিয়ে কেউ আগে থাকতে পারছে না। সুইচ গেটের গেট হলো 7টা থেকে আমাদের এখন একটা চালু আছে, একটা দিয়ে পানি যে পরিমাণ পানি যাচ্ছে এই পরিমাণ পানি এখানে যাওয়ার সুযোগ নাই। সড়কের উপর বন্যার পানি প্রবাহিত হওয়ায়
এখনো বন্ধ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। বন্যা কবলিত অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব না হওয়ায় ভোগান্তিতে আছেন বানবাসী মানুষ। এদিকে দুর্গত এলাকা পরিদর্শনে এসে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামে 650টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে 25,000 মানুষ। বন্যা দুর্গত এলাকার জন্য 500 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। তিনি আরও জানান, পর্যাপ্ত ত্রাণ থাকলেও যোগাযোগ ব্যবস্থার কারণে সব দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ দিতে পারতেছি। এদিকে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। আমরা আশা করছি বৃষ্টি কমার সাথে সাথে তাৎক্ষণিক যে অসুবিধাগুলো আমরা ফেস করছি সেগুলো সমাধান হবে, কিন্তু এরপর আসলে দীর্ঘমেয়াদী আমাদের মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে হবে। এদিকে চট্টগ্রামের বন্যা কবলিত উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতায় মাঠে নেমেছে সেনাবাহিনী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া হয়েছে 2 কোটি টাকার অনুদান। দুর্গত এলাকায় পাঠানো হয়েছে প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণ সামগ্রী। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বন্যা পরিস্থিতি বিবেচনায় 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 5 জেলায় সব পরীক্ষা স্থগিতের কথাও জানান তিনি। রিপোর্ট মেহেদি হাসানের। গেল 6 দিন ধরে টানা বৃষ্টিতে কার্যত অচল পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। পানিতে ভাসছে কক্সবাজারের চকরিয়া সহ জেলার বেশিরভাগ এলাকা। পানিতে ডুবে ও পাহাড় ধসে মারাও গেছে বহু মানুষ। বন্দর নগরী চট্টগ্রামেও তলিয়ে গেছে অনেক নিচু এলাকা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দল। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকালকে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা হচ্ছে না এই 5 জেলাতেই। শনিবার প্রধানমন্ত্রী কার্যালয় সংবাদ সম্মেলনে সরকারের নেয়া নানা পদক্ষেপগুলো তুলে ধরেন তার উপদেষ্টা মাহদি আমিন। এমন পরিস্থিতিতে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিভাগের 5 জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 16 জুলাই পর্যন্ত বন্যায় দুর্গত পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডে অনুষ্ঠিতব্য এইচএসসির পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। প্রতিটি মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, দুর্গত এলাকায় অতি প্রয়োজনীয় ত্রাণ, খাদ্য এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, প্রায় 2 কোটি টাকার উপরে খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত রয়েছেন, বিভিন্ন জায়গায় যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে, তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য যে অবিরত প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। মাহদি আমিন আরও জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সমস্ত কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেহেদি হাসান, ৭১, ঢাকা। দীর্ঘমেয়াদী বন্যা হবার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। আজ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলা হয়, আগামী 24 ঘন্টা পর দক্ষিণাঞ্চলে ধীর গতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তবে উত্তর পূর্বাঞ্চলে ঝুঁকি রয়েছে স্বল্পমেয়াদী বন্যার। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার নিম্নাঞ্চলে সৃষ্টি হওয়া বন্যায় মানবেতর জীবনযাপন করছেন লাখো মানুষ। এর মাঝে স্বস্তির খবর দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার ব্রিফিংয়ে জানানো হয়, আগামী 24 ঘন্টা পর সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এতে উন্নতি হতে পারে সামগ্রিক বন্যা পরিস্থিতির, যদিও স্বল্পমেয়াদী বন্যার বার্তা উত্তর পূর্বাঞ্চলের জন্য। আগামী 24 ঘন্টায়ও কিছুটা ধীর গতিতে হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং বর্তমানে
চট্টগ্রামের সাঙ্গু নদী 2000 পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে, যেটি আগামী 48 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তো সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে নদ নদীজনিত যে বন্যা পরিস্থিতি সেটি উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হতে পারে। তবে উত্তরাঞ্চলীয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কিছু অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় বন্যা পরিস্থিতি, স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। যেহেতু এবার এলনিনো ইয়ার ছিল। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ অঞ্চলের বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে এসেছে। তবে আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে, তবে আশঙ্কা নেই অতি ভারী বর্ষণ ও ভূমিধসের। পাহাড়ি এলাকায় যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। যে বৃষ্টিটা আছে এই বৃষ্টিটা হয়তো আগামী 1-2 দিনের ভিতরে অনেকটা কমে যাবে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত অতি ভারী বর্ষণের আশঙ্কা নেই। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমাতে রোগীদের আস্থা অর্জনে দেশের চিকিৎসকদের জোরালো ভূমিকার প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। আগামীতে চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় পৌঁছানোর অঙ্গীকারও করেন সরকার প্রধান। এই লক্ষ্যে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 8 দশক ধরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ঢাকা মেডিকেল কলেজের 81তম বছরে পদার্পণ অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকার প্রধান। এ সময় তরুণ চিকিৎসকদের মতামতের জবাব দেন তিনি। ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। কিন্তু এখানে তো আমরা ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো গভর্নমেন্ট থেকে, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর করতে হবে। বিশেষ অতিথি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এই বিদ্যাপীঠের একজন প্রাক্তন শিক্ষার্থী। তিনি বলেন, আগামীতে পুরনো গৌরব আঁকড়ে না ধরে বরং গবেষণায় চিকিৎসায় উৎকর্ষের শীর্ষে যাবার চেষ্টা করতে হবে ঢাকা মেডিকেল কলেজকে। আমরা চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক একটি সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড কম্প্যাশন ফর পেশেন্ট ইন বাংলাদেশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগামী অধ্যায়টি শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশা, নানা সীমাবদ্ধতার মাঝেও ঢাকা মেডিকেল গত 80 বছর ধরে যেভাবে মানুষের পাশে থেকেছে, আগামীতেও সেই আদর্শই হোক মূল অঙ্গীকার। যারা বর্তমানে চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, যারা উড বি ডাক্তার যারা হবেন, প্রত্যেকের কাছে আপনাদের আমার একটা প্রত্যাশা আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। স্বাস্থ্য খাত নিয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে একজন রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয়, তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটায় জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে, যে তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। সেজন্যই আমরা হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি। এর আগে বেলুন পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন সরকার প্রধান। পরিদর্শন করেন ডাক্তার জুবাইদা রহমানের স্মৃতি বিজড়িত কাজী ফজলুল হক ছাত্রী হোস্টেল। একই সাথে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হোস্টেল প্রকল্পের আওতায় 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ডিএমসি প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন প্রধানমন্ত্রী। শফিকুল হক, 71, ঢাকা। 71-এ দিশেহারা জাতিকে পথ দেখাতেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান, যা দেশবাসীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্দীপ্ত এবং অনুপ্রাণিত করেছিল।
সকালে রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে একথা বলেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। আর ৭১-এর বিতর্কিত ভূমিকা পালনকারীদের জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওরজ্জুকে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুত্থান বিষয়ে এই আয়োজন। জাতীয় সংসদে এতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ৭১-এ যারা বিতর্কিত ভূমিকা রেখেছিল জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার দাবি করেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে গঠিত হয়েছিল মুক্তিবাহিনী। স্বাধীনতার পিছনে মেজর জিয়াউর রহমানের অবদানের কথাও তুলে ধরেন তিনি। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই জন্যই ৯ মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছে। ক্র্যাকডাউনে অব্যবহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা এক চুলও ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন এই বীর মুক্তিযোদ্ধা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এবং বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সরকারের এরকম ব্যর্থতায় দেশ পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আর বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা এবং রোহিঙ্গা ইস্যুতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তারা এসব কথা বলেছেন। শাহ বায়াজিদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শনিবার দুপুর থেকেই রংপুর জেলা স্কুল মাঠে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। সমাবেশ স্থল পরিণত হয় জনসমুদ্রে। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিস্তা মহাপরিকল্পনা আর দেরি না করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং পুশিন বন্ধেরও দাবি জানান বক্তারা। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, টাকা তাদের ধরাও করে দেন, পুশিন বন্ধ করেন, আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। জাগপা চেয়ারম্যান রাশেদ প্রধান বলেন, গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই। 11 দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি, কোন ভোটের কোন রায় আদেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো। বিএনপি ইতিহাস প্রতারণার ইতিহাস আমরা দেখেছি। ইতিহাসের দিকে তাহলে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এবং বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। এর থেকে এক চুল পরিমাণ আমরা সরব। এই আবু সাঈদের রক্তের রংপুরে আরেকবার এই অঙ্গীকার ব্যক্ত করে গেলাম। তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জোটের অন্যান্য নেতারা। শাহ বায়াজিদ আহমেদ, ৭১, রংপুর। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।